ভিউয়ার্স, আপনাদের বিসিএস কেয়ারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স এমন একটা বিষয় যেটা আমাদের ছোট বড় সবারই দরকার হয়। আমরা কোনো একটা কথা বলতে গেলে কোন সেন্টেন্সে পড়ে সেটা একটা দেখার বিষয়। অর্থাৎ সেন্টেন্স এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের ব্যবহার করার দরকার হয় না। 6 থেকে শুরু করে আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং যে কোনো চাকরির পরীক্ষায় সেন্টেন্স থেকে অনেক প্রশ্ন এসে থাকে। এই জন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেন্টেন্স। আমি দেখাবো কিভাবে সেন্টেন্স গঠন হয় বা সেন্টেন্স কত প্রকার এবং কি কি। অর্থাৎ আজকের ভিডিওতে সেন্টেন্স সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। তো আশা করি আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো আর কথা নেই, চলে যাচ্ছি ভিডিওতে। সেন্টেন্স সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। আমরা যদি একটা কথা বলি যে বাক্য অর্থাৎ গ্রামার আগে না ভাষা আগে, তো আমরা যে কোনো মানুষই বা আমাদের সাধারণত মানুষই ভাষা ব্যবহার করে থাকে। তো যখন ভাষা আমরা ব্যবহার করি তখন কিন্তু আমরা গ্রামারকে তেমনভাবে ফলো করি না। অর্থাৎ ভাষা ব্যবহার করতে গেলে গ্রামারের প্রয়োজনীয়তা এটা আমরা পরেই বুঝতে পারি। অর্থাৎ পৃথিবীতে আগে মানুষ ভাষা আবিষ্কার করেছিল, এরপর হচ্ছে গ্রামার। তো আমাদের এই যে ভাষা, আমরা অনেক সময় অনেক রকমের কথা বলে থাকি, কখনো বা কাউকে প্রশ্ন করে থাকি, কখনো উপদেশ দিয়ে থাকি বা অনুরোধ করে থাকি, বা কারোর জন্য আমরা কোনো কিছু দীর্ঘায়ু করে থাকি অর্থাৎ প্রার্থনা করে থাকি। তো দেখেন, এই যে আমরা ভাষা ব্যবহার করে থাকি, এই ভাষা কিন্তু সর্বপ্রথম মানুষ আবিষ্কার করে। এরপরে এই ভাষাকে কেন্দ্র করে গ্রামারের জন্ম হয়। তো গ্রামারের প্রথম চ্যাপ্টারে আমরা দেখতে পাই সব জায়গা সেন্টেন্স দিয়ে শুরু করে। এখন সেন্টেন্স দিয়ে শুরু করার কারণ হচ্ছে যে মানুষ যা কিছুই বলে সব কিছুই মূলত সেন্টেন্স। কারণ আমরা যে কথাগুলো বলে থাকি সে কথাগুলো ঘুরে ফিরে এই সেন্টেন্সের মধ্যে এসে থাকে। এই জন্য সেন্টেন্সটাকে আমাদের ভালো করে জানতে হয়। যদি কোনো মানুষ বা কোনো স্টুডেন্ট সেন্টেন্স সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকে, সে অবশ্যই গ্রামার সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া পেয়ে থাকে। তো সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। এখন বাক্য কাকে বলে এটা একটু জানতে হবে। সেন্টেন্স বা বাক্য হলো এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসবে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে তখন তাকে বাক্য বলা হবে। অর্থাৎ সেন্টেন্স হতে গেলে আমাদের কয়েকটা শব্দ দরকার, আর শব্দর ইংরেজি অর্থ হচ্ছে ওয়ার্ড। অর্থাৎ ওয়ার্ড মানে হলো শব্দ। সেন্টেন্স তৈরি হয় কতগুলো শব্দ দিয়ে, তবে এই শব্দগুলো এইভাবে নিচের দিকে থাকবে না, এটা পাশাপাশি থাকবে, এইভাবে পাশাপাশি থাকবে। অর্থাৎ পাশাপাশি কয়েকটি শব্দ বসে যখন একটা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। আমরা দেখি, আই অ্যাম স্টুডেন্ট। আমরা কোথাও দেখতে পাই না যে এভাবে কোনো একটা বাক্য লেখা হয়, অর্থাৎ উপর থেকে নিচের দিকে অথবা নিচ থেকে উপরের দিকে, এটা কখনো দেখা যায় না। আমরা কি দেখি, সবসময় দেখি যে এইভাবেই থাকবে। অর্থাৎ আই অ্যাম স্টুডেন্ট পাশাপাশি থাকবে, আই অ্যাম স্টুডেন্ট। এখানে আই প্লাস অ্যাম প্লাস স্টুডেন্ট, তাহলে আই একটা শব্দ, অ্যাম একটা শব্দ, স্টুডেন্ট একটা শব্দ। 1 2 3, এখানে শব্দ সংখ্যা হচ্ছে 3টি। এই 3টি শব্দ যখন পাশাপাশি বসলো তখন একটা অর্থ প্রকাশ করেছে, আর সেটা হলো আই অ্যাম স্টুডেন্ট। এটার বাংলা অর্থ হচ্ছে আমি হই ছাত্র। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। অর্থাৎ যখন এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে এবং কোনো একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে থাকে। তাহলে আমাদের সংজ্ঞার বিষয়টা হচ্ছে এই যে কয়েকটি শব্দ থাকবে এবং এগুলো পাশাপাশি বসবে। তো আশা করি
বাক্যের যে সংজ্ঞা এটা আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এখন এই যে কয়েকটি ওয়ার্ড যখন পাশাপাশি বসবে তখন তাকে সেন্টেন্স বলে। আসলে কি আমরা যে কোনো ভাবে কয়েকটি শব্দ পাশাপাশি বসাইলে কি সেন্টেন্স এটা পরিপূর্ণ সেন্টেন্স হবে, নাকি এখানে কিছু প্রসিডিউর আছে? আসলে হ্যাঁ, যখন দেখেন যে কোনো ওয়ার্ড পাশাপাশি বসালেই হবে না, একটা মেইনটেইন করতে হবে, রুলস আছে, এই রুলসটা মেইনটেইন করলে তখন এটা সেন্টেন্সের পর্যায়ে যাবে। অর্থাৎ যদি এমন হতো যে আমি প্রথমে লিখেছিলাম আই এম স্টুডেন্ট, যদি আমি স্টুডেন্ট আছে লাস্টের দিকে, আমি যদি এটাকে প্রথমে আনতাম স্টুডেন্ট এম আই, তখন কিন্তু এটা কোনো বাক্য হতো না, ঠিক আছে? অথবা যদি আমি এরকম লিখতাম এম স্টুডেন্ট আই, তখন কোনো বাক্য হতো না, যদিও আমি কয়েকটি শব্দ পাশাপাশি লিখেছি। এখান থেকে আমি বুঝতে পারি যে শুধুমাত্র কয়েকটি শব্দ পাশাপাশি বসালে একটা পরিপূর্ণ বাক্য হবে না। কেন হবে না? কারণ যদি আমি এইভাবে লিখি তখন একটা অর্থ প্রকাশ করে না, আর যদি একটা বাক্য এক বা একাধিক গড় পাশাপাশি বসার পর অর্থ প্রকাশ না করে তখন সে কখনো কি হতে পারবে না, কোনো পূর্ণাঙ্গ সেন্টেন্স হতে পারবে না। পূর্ণাঙ্গ সেন্টেন্স হতে গেলে এক বা একাধিক বাক্য পাশাপাশি বসতে হবে এবং একই সাথে একটা নিয়ম মেনে বসতে হবে। আর যখনই একটা বাক্য নিয়ম মেনে শব্দগুলো পাশাপাশি বসবে তখন একটা পূর্ণাঙ্গ অর্থ দিবে, আর সেটাকে বলা হবে সেন্টেন্স। এই জন্য আমাদের ওয়ার্ডগুলো শুধু পাশাপাশি বসালেই হবে না, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা স্বাভাবিক যে রুলসগুলো আছে সেইগুলো মেনটেন করে আমাদের বাক্য সাজাতে হবে, তখনই একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে। তো এই পর্যন্ত আমরা দেখব যে সেন্টেন্স কত প্রকার ও কি কি। ইংরেজি গ্রামারে প্রথমত সেন্টেন্সকে দুভাগে ভাগ করে। সেন্টেন্স একটা হচ্ছে অর্থের দিক থেকে আর একটা হচ্ছে গঠনের দিক থেকে, অর্থাৎ অর্থগত দিক, অর্থগত আর একটা হচ্ছে গঠনগত। আজকে আলোচনা করব আমরা অর্থগত দিক থেকে। অর্থগত দিক থেকে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, আর গঠনগত দিক থেকে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। আর গঠনগত দিক থেকে আজকে আলোচনা করব না, এটা অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব। তো আজকে আলোচনা করব অর্থগত দিক থেকে। অর্থগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। 5 প্রকার আমার আগে জানতে হবে। এই 5 প্রকার প্রথম প্রকার হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স আগে আমি সবগুলো লিখে ফেলি। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 নম্বর হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স 3 নম্বর হলো ইম্পারেটিভ সেন্টেন্স। সংক্ষেপে লিখে সেন্টেন্স। 4 নম্বর হলো অপারেটিভ সেন্টেন্স। 5 নম্বর এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর হলো ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বর অপারেটিভ এবং 5 নম্বর এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার এবং এর প্রথম প্রকার হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ শব্দের অর্থ হচ্ছে বিবৃতি বা বর্ণনামূলক, অর্থাৎ যখন কোনো বক্তা কোনো ঘটনা সম্পর্কে যেভাবে ঘটেছে জাস্ট সেভাবে অন্য কারো কাছে যখন বলবে অথবা বর্ণনা করবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বর হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স শব্দ অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক কি? যে ঘটনা, কোনো একটা ঘটনা কিভাবে ঘটছে, কখন ঘটেছে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি
বক্তা যখন অন্য কারো কাছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে অথবা তাকে জিজ্ঞাসা করা, বা যেমন হতে পারে তোমার নাম কি, তুমি কোন কলেজে পড়ালেখা করো, তো এই জাতীয়গুলো হচ্ছে আমাদের প্রশ্নবোধক বাক্য। নম্বর হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশ, উপদেশ, অনুরোধ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছু আদেশ করা, উপদেশ দেওয়া অথবা নিষেধ করা বোঝায়। যেমন বাবা মা অনেক সময় বলে থাকে যে মন দিয়ে পড়ালেখা করবে, আমাদের শিক্ষকরা বলে থাকেন যে তোমরা মন দিয়ে পড়ালেখা করবে, অথবা অনেক সময় বাবা তার সন্তানকে বলে থাকে রোদে দৌড়াদৌড়ি করো না। কখনো কেউ অসহায় অবস্থা থাকলে অথবা কারো সাহায্য দরকার হলে তখন সে বলে দয়া করে আমাকে সাহায্য করো। এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা সূচক, অর্থাৎ আমরা যখন আল্লাহ তাআলার কাছে অথবা আমাদের সৃষ্টিকর্তার কাছে কোনো কিছু সম্পর্কে প্রার্থনা করব, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেমন আমরা বলে থাকি যে হে আল্লাহ তাকে দীর্ঘায়ু করো, বা তাকে দীর্ঘজীবী করো, বা সে যেন সফল হয়। তো এই জাতীয় বিষয়গুলো হচ্ছে প্রার্থনা, অন্য কারোর জন্য নিঃস্বার্থভাবে কারোর প্রতি আল্লাহ তাআলার কাছে বা সৃষ্টিকর্তার কাছে দোয়া করা, এগুলো হচ্ছে প্রার্থনামূলক। আর লাস্ট নাম্বার হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স সবসময় আমাদের ইমোশন, আবেগ বা প্যাশন এটা শো করে বা এক্সপ্রেশন দেয়। অর্থাৎ কেউ যদি কোনো কিছু বিষয় বা সিনারি দেখে বলে থাকে বা কত সুন্দর, আহ, বা দুঃখ, সুখ, এই জাতীয় বিষয়গুলো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা প্রকাশ করা হয়। যেমন কেউ মারা গেলে অথবা কারো বাবা মারা গেলে তখন আমরা দুঃখ প্রকাশ করে থাকি, বা কেউ চলে গেলে, বা কোনো সুন্দর জিনিস যেটা আমাদের ভালো লাগে এগুলো দেখলে আমরা আচমকা বলে থাকি যে কত সুন্দর, আহ, হোয়াট এ বার্ড ইট ইজ, কি সুন্দর পাখিটি, হোয়াট এ বিউটিফুল শি ইজ, সে দেখতে কত সুন্দর। তো এগুলো হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো প্রথমেই আমি বিস্তারিত আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা আমি আগে বলেছি, এটার বাংলা অর্থ হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক। যে ঘটনা যেভাবে ঘটেছে তাকে সেভাবে কারোর কাছে বলা বা উপস্থাপন করা, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাট ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে দ্য স্ট্রাকচার অফ দিস অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, আমাদের শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স না, যে কোনো সেন্টেন্সের যদি আপনি স্ট্রাকচারটা ভালো করে মনে রাখতে পারেন তখন আপনার কাছে যে কোনো প্রশ্নই সলভ করা অনেক সহজ হয়ে যাবে। এই জন্য আপনার অবশ্যই স্ট্রাকচার মনে রাখতে হবে। যদিও এখানে 5টা স্ট্রাকচার আপনার মনে রাখতে হবে, কারণ অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার। এই 5 প্রকার স্ট্রাকচার মনে রাখলেই আপনি সেন্টেন্সের যাবতীয় বিষয়গুলো খুঁটিনাটি সব জানতে পারবেন। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন, সেটা হলো প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে বসবে হচ্ছে ভার্ব, ভার্বের পরে শেষে থাকবে অবজেক্ট অথবা এক্সটেনশন। আমি এখানে অবজেক্টই লিখে দিচ্ছি। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন সাবজেক্ট কি, অবজেক্ট কি এবং ভার্ব কি, এগুলো আমাদের জানতে হবে। আমি এর আগে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছিলাম। আপনারা পার্সনের অংশে যে পার্সনগুলো সাধারণত আমাদের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বসে থাকে, আপনারা ভিডিওটা দেখতে পারেন, আমার এই ইউটিউব চ্যানেলে এটা দেওয়া আছে, ঠিক আছে। তো সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে একটু বলি। সাবজেক্ট হলো কর্তা। এই বাক্যে যে এই ভার্বের যে কাজ, ভার্ব শব্দের অর্থই হচ্ছে কাজ বা ক্রিয়া, এটা যে সম্পাদন করবে, যে ফিনিশ করবে অ্যাজ এ ডোয়ার, সে হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ যদি এখানে বলা হয়ে থাকে, আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝাই, আই ইট রাইস, আই ইট রাইস, আইটা হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যখন আমি দেখব সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট মিলে যাবে তখন আমি বলবো এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এর আগে অবশ্যই তো আপনার জানতে হবে যে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে একটা প্রশ্ন হয় যে আপনি কিভাবে জানবেন, হাউ ক্যান ইউ নো দ্যাট, আপনি এটা জানবেন কিভাবে? অবশ্যই আপনার এই সম্পর্কে আগে ধারণা থাকতে হবে। তো সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে ধারণার জন্য আপনার অবশ্যই পার্সনটা আগে জানতে হবে।
ঠিক আছে, যেগুলো পার্সন, আর পার্সন সবসময় নাউনকে বা প্রোনাউনকে বেশি কোয়ালিফাই করে থাকে, সেক্ষেত্রে আপনার নাউন আবার প্রোনাউন এগুলো জানতে হবে। এগুলো জানলে আপনি এই পার্সন বা সাবজেক্ট সম্পর্কে জানতে পারবেন। তো সাবজেক্ট হচ্ছে কর্তা, যে এই বাক্যের ভার্বের কাজ সম্পাদন করে থাকবে। যেমন যদি বলা হয় আই ইট রাইস, এটার বাংলা অর্থ হচ্ছে আমি ভাত খাই। তো প্রশ্ন করে যে হু ইটস রাইস, কে ভাত খায়। তো যদি এই প্রশ্ন করা হয় তখন আমি উত্তর পাই আই। তার মানে এই বাক্যে যে ভাত খাওয়ার কাজটা করবে সে হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, যদি এখানে আই ছাড়া অন্য কোনো সাবজেক্ট থাকতো, উই, ডাব্লু ই, উই, উই মানে আমরা, তাহলে উই ইট রাইস, আমরা ভাত খাই। তাহলে উই ইট রাইস, আমরা ভাত খাই, এই বাক্যে উইটা হচ্ছে সাবজেক্ট। এখন আর রাইসটা হচ্ছে অবজেক্ট, ইট হচ্ছে ভার্ব। যখনই আমরা দেখব সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তখন নিঃসন্দেহে বলবো এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। এর আগে আমার একটু বলে রাখি যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আরো দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, আরেকটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভের অর্থ হচ্ছে হ্যাঁ, হ্যাঁ বাচক বা হ্যাঁ, হ্যাঁ বোধক, আর নেগেটিভের অর্থ হচ্ছে না বোধক। ঠিক আছে, অ্যাফার্মেটিভের বাংলা অর্থ হচ্ছে হ্যাঁ বাচক, আর নেগেটিভের বাংলা অর্থ হচ্ছে না বাচক। অর্থাৎ এটা দিয়ে পজিটিভ কোনো কিছু বুঝিয়ে থাকে, এটা দিয়ে নেগেটিভ কোনো কিছু বুঝিয়ে থাকে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, ওয়ান ইজ অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যানাদার ইজ নেগেটিভ। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি কোনটা অ্যাফার্মেটিভ কোনটা নেগেটিভ। আমরা নেগেটিভ বলতে সাধারণত আমাদের এই সব বাক্যে নট, নো, নেভার এইগুলো থেকে থাকে। ঠিক আছে, আর যখন আমরা এই নেভার, নট, নো এগুলো পাবো না, তখন অবশ্য ওটা অ্যাফার্মেটিভ থাকবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, এটার মাধ্যমে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। আই অ্যাম এ স্টুডেন্ট, আইটা হচ্ছে সাবজেক্ট, অ্যামটা হচ্ছে ভার্ব, আর এ স্টুডেন্ট এই অংশটা হলো অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু দুই প্রকার, তাহলে এটা কি নেগেটিভ না অ্যাফার্মেটিভ? আমি বলেছিলাম নেগেটিভ হলে নেভার, নট বা নো এগুলো থাকতে হবে। তো এই বাক্যে আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে কিন্তু কখনো নেভার, নট বা নো এগুলো পাচ্ছি না, তাহলে অবশ্যই এটা কি হবে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে আমি হয়ে একজন ছাত্র। এখানে আমি যে ছাত্র এটাকে স্বীকার করা হয়েছে। যদি এটাকে আমি নেগেটিভ করতে যাই, সেক্ষেত্রে দেখা যাক কিভাবে করব। প্রথমের সাবজেক্টের সাবজেক্ট আই, অ্যাম এর অ্যাম, এরপরে আমি নট লিখব। আই অ্যাম নট, এরপরে এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, এটা অর্থ হচ্ছে আমি একজন ছাত্র নই। তো প্রথম বাক্যে বলা হয়েছিল আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র, কিন্তু এরপর যখন আমি নট এখানে লিখলাম তখন কিন্তু এটা ভিন্ন অর্থ দিচ্ছে, অর্থাৎ অস্বীকার করা হচ্ছে, সে যে ছাত্র না এটাকে অস্বীকার করা হচ্ছে। তো নেগেটিভ শব্দটা এখানে যোগ করার কারণে বাক্যটা নেগেটিভ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এটা নেগেটিভ হয়ে যায়। তো আমাদের সব সময় আর অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করার একটা নিয়ম আছে। আমি অন্য একটা ভিডিওতে কিভাবে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করবেন তা নিয়ে শুধু আলোচনা করব। এর মতো আমি অ্যাসার্টিভ সেন্টেন্স আলোচনা করলাম। তো নেক্সট ভিডিওতে আমি অ্যাসার্টিভের পরে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লামেটরি এই বিষয়গুলো আলোচনা করব। আর যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে অথবা আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমাকে উৎসাহ দিবেন। আশা করি ভালো থাকবেন। স্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জসিমউদ্দিন ইমু। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।